আসসালামু আলাইকুম। টি-20 বিশ্বকাপের আজকের রাতে দুটি ম্যাচ নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। প্রথম ম্যাচে নেদারল্যান্ডকে 4 উইকেটে হারিয়েছে সাউথ আফ্রিকা এবং দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে 36 রানের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। তো সাউথ আফ্রিকা কিন্তু অলরেডি সুপার 8 এর এক পা দিয়ে রেখেছে, কারণ তাদের কিন্তু নেপালের সাথে আর বাংলাদেশের সাথে ম্যাচ বাকি। অন্যদিকে ইংল্যান্ড কিন্তু প্রায় ছিটকে গিয়েছে এবারে টি-20 বিশ্বকাপ থেকে, তা বলবো না, মনে হয় যে ছিটকে যাবে এরকম অবস্থা। কারণ তারা কিন্তু প্রথম ম্যাচে স্কটল্যান্ডের সাথে পয়েন্ট ভাগাভাগি করেছে এবং আজকে কিন্তু তারা অস্ট্রেলিয়ার সাথে পুরো পয়েন্ট হারিয়েছে। তো ইংল্যান্ড লাস্টের দুইটি ম্যাচ আছে নামিবিয়া এবং ওমানের সাথে, তাদের সাথে ইংল্যান্ড অনায়াসে জিতবে, এটা স্বাভাবিক 99%। কিন্তু বৃষ্টির যদি কোনো সম্ভাবনা থাকে, বৃষ্টির কারণে যদি প্রথম ম্যাচের মতো কোনো ম্যাচ পরিত্যক্ত হয়, তখন কিন্তু ইংল্যান্ড এই গ্রুপ থেকে বাদ হয়ে যাবে। স্কটল্যান্ড কিন্তু দ্বিতীয় রাউন্ডে সুপার 8 এ চলে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু ইংল্যান্ড প্রথম রাউন্ডে বাদ হওয়ার চান্স আছে যদি বৃষ্টি হয়। আর যদি তারা নামিবিয়া বা ওমানের সাথে ম্যাচ হারে, তারা কাগজে কলমে এই টুর্নামেন্ট থেকে এবার বিশ্বকাপ থেকে বিদায় নেবে। তো প্রথম ম্যাচে শ্বাসরুদ্ধকর ম্যাচ যেটা নেদারল্যান্ড হেরেছে। নেদারল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে তারা মাত্র 103 রান করে 9 উইকেট হারিয়ে 20 ওভারে। তো টি-20 এই রান কিন্তু আহামরি কিছু না। সাউথ আফ্রিকা কিন্তু এই রানটা করতে তারা 18 ওভার 5 বল খেলে 6 উইকেট হারিয়ে 106 রান করে তারা কিন্তু 4 উইকেট আর্লি হারিয়ে একবারে ম্যাচ থেকে ছিটকে যায়। তারপর ডেভিড মিলার, স্টাউস তারা কিন্তু ম্যাচে ফিরে আফ্রিকাকে। তো আফ্রিকা জয়ের লাভ করাতে কিন্তু বাংলাদেশ উপকার হয়েছে, কারণ আফ্রিকা যদি আজকে হারতো তাহলে বাংলাদেশ আফ্রিকাকে হারাতে হতো যদি নেদারল্যান্ড পয়েন্টটা পেত। তো যেহেতু আফ্রিকা আজকে জয়লাভ করেছে, বাংলাদেশ যদি আফ্রিকার সাথে হারেও যদি নেদারল্যান্ডকে বাংলাদেশ হারাতে পারে, তখন কিন্তু সুপার 8 এর রাস্তা 99% ক্লিয়ার হয়ে যাবে। বাংলাদেশ তারপরের ম্যাচটা থাকবে নেপালের সাথে। তো সাউথ আফ্রিকার জন্য অভিনন্দন, সাউথ আফ্রিকা জয়লাভ করাতে বাংলাদেশের কিন্তু 99% রাস্তা এখনো ক্লিয়ার আছে। তো সাউথ আফ্রিকার বোলারের সামনে কিন্তু দাঁড়াতে পারেনি নেদারল্যান্ডের ব্যাটসম্যান লেভিট। 3 বলে মাত্র 0 রান করে আউট হয়ে যায়। জনসনের বলে ওডাউট, সে 6 বলে মাত্র 2 রান করে সেও আউট হয়ে যায়। বিক্রম সিং 17 বলে 12 রান করে তাও বোল্ড আউট হয়ে যায় জনসনের বলে। তারপর কিন্তু দলকে বিপদ থেকে একটু উদ্ধার করতে চায় ইঞ্জেল বেটিচ, সে কিন্তু 45 বলে 40 রান করে। তো এই লো স্কোরিং ম্যাচে কিন্তু 45 বল 40 রান অনেক কিছু। তার এই নিচের উপরে ভর করে কিন্তু নেদারল্যান্ড 100 রানের কোটা সেটা পার করে আফ্রিকাকে 100-র উপরে টার্গেট দেয়। তো অধিনায়ক এডওয়ার্ডস সে কিন্তু আজকেও ভালো করতে পারেনি, 9 বলে 10 রান করে। ডিএলিট সে 16 বলে 6 রান করে। সবাই কিন্তু স্ট্রাগল করে খেলতে থাকে। তো নেদারল্যান্ডের মূল ভরসা যেটা চালিয়ে খেলে, বিশেষ করে বিগ বিগ 6 হাঁকায় নিজামান নুরু, সে কিন্তু প্রথম বলে আউট হয়ে যায় নর্থ ইয়ার বলে। তখন কিন্তু নেদারল্যান্ডের 120 রানের যে স্বপ্ন বা 120-30 সেটা ভেঙে যায়। সে আউট হওয়ার পরে কিন্তু ভিনব্যাক 22 বলে 23 রান করে নেদারল্যান্ডকে 100 রানের কোটা পার করায়। মূলত আমরা জানি ভিনব্যাক কিন্তু মূলত পেস বোলিং অলরাউন্ডার, সে কিন্তু দলকে বিপর্যয় থেকে রক্ষা করে। জনসন সে 4 ওভার 20 রানে কিন্তু 2টি উইকেট নেয়। রাবাদা 4 ওভারে 27 রান দেয়, সেই কোনো উইকেট পায়নি। বার্টম্যান সে 4 ওভারে 11 রান দিয়ে 4টি উইকেট পায়। মূলত তার এই বোলিং নৈপুণ্য কিন্তু 10 নামে নেদারল্যান্ডের ব্যাটসম্যানেরা। মহারাজ 4 ওভারে 24 রান দিয়ে কোন উইকেট পায়নি। তো জবাব দিতে নেমে কিন্তু দুর্ভাগ্যজনক রান আউট হয় ডিকক, কোন বল কিন্তু সে মোকাবেলা করেনি। তো হেনরিক্স 10 বলে 3 রান করে আউট হয়ে যায় ভেনবেকের বলে। তখন কিন্তু একটু চাপে পড়ে যায়। তো এডেন মার্কাম ক্যাপ্টেন, সেও কিন্তু 3 বলে 0 রান করে আউট হয়ে যায়। তো যে চতুর্থ কুডাউনে নামে স্টাবুস, সে কিন্তু অনেক স্ট্রাগল করে খেলে, বিশেষ করে সে প্রথম 15-16 বলে 2-3 রান করে, 37 বলে 33 রান করে। এর মাঝখানে কিন্তু ক্লাসেন সে 7 বলে 4 রান করে আউট হয়ে যায়। তো তাদের কিন্তু 4 উইকেট পড়ে যায়
মাত্র 12 রানে, প্রথম 3 রানে কিন্তু সাউথ আফ্রিকা 3 উইকেট চলে যায়। তো 12 রানে 4 উইকেট পড়ে গেলে এই ম্যাচটা যে কি হবে, তখন কিন্তু সাউথ আফ্রিকার ভক্ত সমর্থক বা তাদের যেই টিম স্টাফ বা সতীর্থ খেলোয়াড় ছিল তাদের চোখে মুখে কিন্তু শুধু অন্ধকার দেখা গিয়েছে। কারণ তখনই কিন্তু গত বিশ্বকাপে যে নেদারল্যান্ডের সাথে সাউথ আফ্রিকা 15 রান হেরেছে, নেদারল্যান্ড 158 রান করছে, সাউথ আফ্রিকা কিন্তু নিতে পারেনি, 143 মতো করেছিল। সেই রান স্কোরটা কিন্তু আজকে আবার দেখিয়েছে যে গত বিশ্বকাপে কিন্তু এই নেদারল্যান্ডের সাথে সাউথ আফ্রিকা হেরেছে। সেই খাতের কিনারা থেকে কিন্তু ডেভিড মিলার সাউথ আফ্রিকাকে জয়ের পথে নিয়ে যায়। 51 বলে 59 রানে কিন্তু সে অপরাজিত থাকে। সে কিন্তু লাস্টে দিয়ে পর দুইবার করে দুটি করে 4টি বিশাল ছক্কা হাঁকায়। তার এই ছক্কার কারণে কিন্তু ম্যাচ জিতে সাউথ আফ্রিকা। নাহলে যদি সে একটা ছক্কা না হাঁকে যদি আউট হতো, তখন কিন্তু ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত। তো জনসন সে কিন্তু 5 বলে 3 রান করে আউট হয়ে যায়, কিন্তু একটা বাউন্সার বলে পরাস্ত হয়, তার বুকে লাগে, সে মাটিতে শুয়ে যায়। তো এরকম চাপের মধ্যে কিন্তু আমরা জানি নেদারল্যান্ড গত ম্যাচে কিন্তু ভালো বল করেছে, তাদের বোলিং লাইন কিন্তু ভালো। গত বিশ্বকাপে কিন্তু এই নেদারল্যান্ডের সাথে বাংলাদেশ হেরেছিল। তো নেদারল্যান্ডের সাথে কিন্তু বাংলাদেশ হেসে গেলে জয়লাভ করতে পারবে না যতটুকু মনে হয় এই খেলা দেখে। কারণ নেদারল্যান্ডের বোলাররা কিন্তু দুর্দান্ত বোলিং করেছে আজকেও, গত ম্যাচও। তো নেদারল্যান্ডের বোলাররা কিন্তু সাধ্য মতো চেষ্টা করেছে এই ম্যাচ জয়লাভ করার জন্য। তারা কিন্তু ডেভিড মিলারের কাছে পরাস্ত হয়। ডেভিড মিলার কিন্তু বিশ্বমানের ব্যাটসম্যান, তার কাছে পরাস্ত হবে এটা স্বাভাবিক। নেদারল্যান্ডের কিন্তু এখনো সুযোগ আছে, শ্রীলঙ্কার বাংলাদেশের সাথে তাদের ম্যাচ আছে, প্রথম ম্যাচ তারা যেহেতু নেপালের সাথে জয়লাভ করেছে, তাদের 2 পয়েন্ট আছে। যদি বাংলাদেশের সাথে তারা জয়লাভ করে, তারাও কিন্তু সুপার 8-এ চলে যাবে নিঃসন্দেহে। কারণ বাংলাদেশ তখন শুধু 2 পয়েন্ট থাকবে শ্রীলঙ্কার সাথে জিতার কারণে। আর বাংলাদেশ যদি নেপালের সাথে লাস্টের ম্যাচ জয়লাভ করে, বাংলাদেশের 4 পয়েন্ট হবে। আর যদি এর মাঝখানে নেদারল্যান্ড শ্রীলঙ্কার সাথে জয়লাভ করে, তখন কিন্তু নেদারল্যান্ডের 6 পয়েন্ট হবে। আমরা চাই শ্রীলঙ্কা বাকি 2টা ম্যাচ নেদারল্যান্ডের সাথে জয়লাভ করুক, নেপালের সাথে তারা জয়লাভ করবে, তখন কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কা তারপর নেদারল্যান্ডের 3 দল 4 পয়েন্ট করে হলে তারপর রান রেটে দ্বিতীয় রাউন্ডে সুপার 8-এ যাবে। তো বাংলাদেশ কিন্তু 2 উইকেটে জয়লাভ করার কারণে কিন্তু আমাদের রান রেটটা আহামরি কিছু নয়। আর শ্রীলঙ্কা কিন্তু প্রথমে সাউথ আফ্রিকার সাথে বড় ব্যবধানে হেরে, তাদেরও কিন্তু রান রেট অনেক মাইনাস। তো নেদারল্যান্ড তারা কিন্তু নেপালের সাথে আহামরি বড় ব্যবধানে জিততে পারেনি। তো বাংলাদেশে কিন্তু গতকাল উচিত ছিল আরেকটু 5 উইকেট, যখন সাকিব আউট হয়েছে, সাকিব কিন্তু বারেবার সেই পাতিরানার বলে আউট হয়। এশিয়া কাপ, বিশ্বকাপ, বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ মনে হয় এই পর্যন্ত 4-5-6 বার পাতিরানার বল খেলতে পারে না। বাউন্সার দিয়ে কিন্তু উইকেট কিপারের হাতে পরপর 2 বার আউট হয়েছে আগে সিরিজে বা এশিয়া কাপে। তো অন্য ম্যাচে কিন্তু আমরা আজকে বিগ ম্যাচ ছিল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের। অস্ট্রেলিয়া কিন্তু প্রথমে ব্যাট করতে নেমে 5 ওভারে 70 রান তুলে ফেলে ট্রাভিস হেড এবং ডেভিড ওয়ার্নার। তাদের রান করার পেছনে কিন্তু আমার মনে হয় জস বাটলার, সেও একটু ইংল্যান্ড দলের অধিনায়ক, কারণ ওপেন 2 জন অফ স্পিনার দিয়ে করিয়েছে। আমরা জানি ট্রাভিস হেড বা ডেভিড ওয়ার্নার তারা কিন্তু মারমুখী, তারা কিন্তু মেরে খেলে। দ্বিতীয়বার যখন আপনি উইল জ্যাক খেতে করালেন, উইল জ্যাক কিন্তু আপনার 22টা রান খরচ করে 1 ওভারে বল করতে এসে, তখনই কিন্তু অস্ট্রেলিয়ার হাত খুলে যায়। বিশেষ করে ডেভিড ওয়ার্নার কিন্তু মারমুখী অবস্থান করে 16 বলে 39 রান করে ডেভিড ওয়ার্নার 4টি ছক্কা ও 2টি 4-এর সাহায্যে। এছাড়া ট্রাভিস হেড 18 বলে 34 রান করে 3টি ছক্কা ও 2টি 4-এর সাহায্যে। তারা কিন্তু 5 ওভারে 70 রানের যেই ইনিংসটা খেলে ওপেনিং এ, তখনই কিন্তু অস্ট্রেলিয়া 250 রানের করবে এরকম মনে হয়েছিল আমার কাছে। কারণ 5 ওভারে যদি 50 আর 70 রান হয়, তখন কিন্তু আরো 15 ওভার বাকি ছিল, সেই হিসাবে কিন্তু 280 হতে পারতো। তো 201 রানে অস্ট্রেলিয়া এবারের টি-20 বিশ্বকাপের প্রথম 200+ রান। তারপর মিচেল মার্শের 25 বলে 35 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে, 2টি ছক্কা 2টি 4-এর সাহায্যে। গ্রেন ম্যাক্সওয়েল 25 বলে 28 রান, সে কিন্তু আজকে স্ট্রাগল করে খেলেছে। আমরা জানি সে ফর্মে নেই, আবার 3টি উইকেট পড়ে গেছে। তারপর মাঝখান দিয়ে কিন্তু ইংল্যান্ডের বোলাররা একটু চেপে ধরেছিল অস্ট্রেলিয়াকে। তারপরে কিন্তু লাস্টে আবার অস্ট্রেলিয়া হাত খুলে খেলতে থাকে, বিশেষ করে মার্কাস স্টোনিস। সে কিন্তু 17 বলে 30 রানের দুর্দান্ত একটা ইনিংস খেলে, 2টি 4 ও 2টি ছক্কা। এছাড়া টিম ডেভিড 8 বলে 11 রান করে। মেথু ওয়েড 10 বলে 17 রান করে প্রথম বলে সে 4 মানে, দ্বিতীয় বলে 4 মানে সে কিন্তু
2021 সালে ফাইনালে যে পাকিস্তানের সাথে যেভাবে সে ব্যাট চালিয়ে দলকে জয় এনে দিয়েছিল, তেমন কিন্তু আজকে শুরু করেছিল পরপর 2 বলে 2-4 দিয়ে। তো কিন্তু 10 বলে 17 রানের উপর ভর করে অস্ট্রেলিয়া 200+ রান করে ইংল্যান্ডের বোলারদের মধ্যে মঈন আলী 2 ওভারে 18 রান দিয়ে একটি উইকেট পায়। উইল জ্যাক 1 ওভারে 22 রান দিয়ে সে কোনো উইকেট পায়নি। আর্চার 4 ওভারে 28 রান দিয়ে একটি উইকেট পায়। মার্ক উড 3 ওভারে 32 রানে, তাকে কিন্তু আর চতুর্থ ওভার করায় নেই জস বাটলার। আদিল রশিদ সে 4 ওভারে 41 রান দিয়ে সে কিন্তু একটু এক্সপেন্সিভ ছিল, অনেক রান সে খরচ করে। আমরা জানি আদিল রশিদ একটু রান কম দেয়। জর্ডান সে 4 ওভারে 44 রান দিয়ে 2 উইকেট। আমরা জানি জর্ডান সবসময় কিন্তু রান খরচ করে। তো ইংল্যান্ড আজকে টপ লিগে খেলাতেও পারতো, কারণ একটা বামাতি পেস বোলানো দরকার ছিল, যেহেতু সেম কুরান গতবারের বিশ্বকাপের কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্ট ছিল বিশ্বকাপের। তো এবার সে ফর্মে নেই, তাকে কিন্তু আর খেলানো হয়নি। আমরা দেখছি আরো অনেকে ফর্মে নেই, বিশেষ করে হ্যারি বুক ফর্মে নেই, তাকে কিন্তু খেলা। লিয়াম লিভিংস্টন সেও ফর্মে নেই, সে কিন্তু খেলছে। তো একটা বামাতি পেস বোলার থাকলে কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটাররা বা অন্যরকম ব্যাট করতে পারতো, কারণ ইংল্যান্ডের যে মেন 3টা পেস বোলার নিয়েছে সবাই কিন্তু ডানহাতি। বামাতে একটা পেস বোলার থাকলে কিন্তু বৈচিত্র্য অন্যরকম হতে পারতো। তারপরে ইংল্যান্ড ব্যাট করতে নেমে কিন্তু তারা দুর্দান্ত ভাবে শুরু করে। জস বাটলার আর ফিল শর্ট তারা কিন্তু অস্ট্রেলিয়ার বোলারদেরকে উড়ো দূরে পিটিয়ে একবারে নাস্তানাবুদ করে। তাদের প্রথম উইকেট পরে 7 ওভার 1 বলে 73 রানে, তখন কিন্তু ইংল্যান্ড ম্যাচের মধ্যে ছিল। তো ফিল শর্ট সে কিন্তু একটা ভুল শট খেলে, ভুল বলবে এই জন্য সে যেভাবে খেলতে চেয়েছিল সেভাবে কিন্তু খেলতে পারেনি। তারপর তার সেই খেসারত সে কিন্তু দিয়ে আউট হয়ে যায়। তারপর জস বাটলার কিন্তু এক প্রান্ত আগলিয়ে রেখে তার সেই আগ্রাসী ব্যাটিং শুরু করে। তো জস বাটলার অনে নামা উইল জ্যাকের সাথে কিন্তু ব্যাটিং করে। উইল জ্যাক কিন্তু বোলিং যেমন একেবারে 22 রান দিয়েছে, আজকে সে 10 বলে 10 রান করে আস্তে ধীরে খেলতে থাকে। একটি 4 তার এই মারের মধ্যে ছিল। তো জস বাটলার তারপরে কিন্তু অ্যাডাম জাম্পাকে 2 বার রিভার্স সুইপ খেলে, বলে ব্যাটে কিন্তু সে করতে পারেনি। তো আমার দেখে একটু আশ্চর্য হয়ে গেছিলাম যে বলে ব্যাটে করতে পারে না। সে কিন্তু যে বলে আউট হয়েছে, আগের বলে কিন্তু মিড অফের উপর দিয়ে, মাথার উপর দিয়ে, লং অফের উপর দিয়ে একটা ফ্ল্যাট 6 মেরেছিল। এই ওভারে কিন্তু একটা 4ও মেরেছিল। সেই আবার রিভার্স সুইপ খেলে কিন্তু পরে আউট হওয়ার পরে নিজের উপরে নিজে বিরক্ত হয়। তো এরকম জাম্পা প্রথম কিন্তু ফিল শর্টকে প্রথম বলে কিন্তু বোল্ড আউট করে দেয়। তো তাকে কিন্তু একটু দেখে শুনে খেললে আমার মনে হয় জস বাটলার ভালো হতো, কারণ এডাম জাম্পা কিন্তু আজকের এই ম্যাচে 4 ওভারে 28 রান দিয়ে 2 উইকেটে ম্যান অফ দ্য ম্যাচও হয়। তো জস বাটলার কিন্তু এডাম জাম্পাকে সোজা ব্যাটে সোজা ব্যাটে ভালোই খেলতেছিল। সে ক্রস খেলতে যায়, কিন্তু ক্রসের অনেক ফিল্ডার ছিল, বিশেষ করে গালিতে পয়েন্টে তাদের মাথার উপর দিয়ে কিন্তু ক্যাচ দিতে পারেনি, ক্যাচ হয়ে যায়। তো এডাম জাম্পা বা মিচেল মার্শ তারা কিন্তু থার্ড ব্যানটা খালি রেখেছিল, এর একটা ফাঁদ বলা যায়। সে চেয়েছিল তাদের মাথার উপর দিয়ে নিতে। তো এডাম জাম্পা কিন্তু বলটা একটু টেনে দেয়। তো জস বাটলার ব্যাটে বলে করতে না পারলে কিন্তু আউট হয়ে যায়। তো জস বাটলার আউট হওয়ার পরে কিন্তু অস্ট্রেলিয়া বিশেষ করে ম্যাচে ফিরে। তারপরে টুডানের জনি বেয়ারস্টো সে নেমে কিন্তু 13 বলে 7 রান করে আউট হয়ে যায়। সে বলে ব্যাটে করতেই পারেনি, শট খেলতে গেলে খেলতে পারেনি। ইংল্যান্ডের ব্যাটসম্যানদের কি হয়েছে তারা ভালো জানে, তারা কি জেতার মন মানসিকতা নিয়ে মাঠে নামছে কিনা সেটা আমার জানা নেই, কারণ তারপরে মঈন আলী সারা হেডি বলতে 16 বলে 20 রান করে আমার মনে হয় একটি ছক্কা সে মারার উদ্দেশ্যে ব্যাটিং করেনি, সে নিচেতে খেলে। তো লিয়াম লিভিংস্টন সেও বল উড়ায় নাই লাস্টেতে। কিন্তু অস্ট্রেলিয়া ম্যাচ ইংল্যান্ডের ম্যাচের মধ্যে ছিল, কারণ লাস্টে তাদের 70 রান দরকার ছিল 32-33 বলে, তখন কিন্তু তারা আস্তে আস্তেই খেলেছে। তো মঈন আলী 15 বলে 25 রান করে, তার কিন্তু 3টা বিশাল 6 ছিল ইনিংসে। তো মঈন আলীকেও কিন্তু হ্যারি বুক স্ট্রাইক দেয় নেই, সে তার মতোই খেলতেছিল, বিশেষ করে অফে লেগ সাইডে সুইপ করে বা ক্রস খেলে, কোনোটাই কিন্তু ব্যাটে বলে করতে পারেনি। তারপর লিয়াম লিভিংস্টন সে 12 বলে 15 রান করে একটি ছক্কা মেরেছে, তাও ফ্ল্যাট 6। তারপর যে বলটাতে মেরেছে ছক্কাও মারার ট্রাই করেনি, লং অফে হাতে ক্যাচ দিয়ে কিন্তু স্টোন এসে বলে আউট হয়। সে কিন্তু এটা আরো লাফলে শট যেটাকে বলা হয় ছক্কার মার, সেটা কিন্তু সে মারেনি, ফ্ল্যাট 6 মেরতে চেয়েছিল, বলটা ইজি ক্যাচ আউট হয়ে যায়।
তো ইংল্যান্ড কিন্তু ম্যাচের মধ্যে ছিল লাস্ট 16 ওভার পর্যন্ত, তারপর কিন্তু তারা জেনুইন ব্যাটিং ক্রিজে থেকেও ম্যাচ থেকে ছিটকে যায়। তো অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক থেকে কিন্তু 3 ওভারে 37 রান করে আর বল দেয় নাই তাকে, মিচেল মার্শ। জর্জ হেজেলউড কিন্তু অস্ট্রেলিয়াকে 4 ওভারে 28 রান দিয়ে ম্যাচের মধ্যে রাখে। আমরা জানি প্রথম 2 ওভারে কিন্তু সে অনেক কম রান খরচ করে। প্যাট কামিন্স কাজের কাজটি করে দিয়েছে, 4 ওভারে 23 রান দেয়। বিশেষ করে লাস্টের 2 ওভারে সে কিন্তু দুর্দান্ত ছিল। ইয়র্কার, বাউন্সার, স্লোয়ার, কাটান নৈপুণ্য কিন্তু কলকাতার যেই ফাইনালে নেওয়া বা চ্যাম্পিয়ন হয় প্যাট কামিন্স, সে কিন্তু তার আজকে সেই ফর্ম দেখিয়েছে এই ম্যাচে ইংল্যান্ডের সাথে। 23 রান দিয়ে 2 উইকেট নেয়। সেই স্টোনিস 3 ওভারে 24 রান দিয়ে 1 উইকেট নেয়, মহামূল্যবান ধরতে গেলে। ম্যাক্সওয়েল 2 ওভারে 22 রান দেয়। প্রথম ওভারে কিন্তু সে মাত্র 3-4 রানের মতো খরচ করে, লাস্ট ওভারে কিন্তু সে বেশি রান খরচ করে ফেলে। তো ইংল্যান্ড ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা কিন্তু এবারে ওয়ানডে বিশ্বকাপে এরকম ভরাডুবি ছিল, তারা দ্বিতীয় রাউন্ডে যেতে পারেনি। তো এবারের এই বিশ্বকাপে, টি-20 বিশ্বকাপে কিন্তু তারা দ্বিতীয় রাউন্ডে কাগজে কলমে হিসাব করলে তারা যেতে পারবে, কিন্তু তাদের প্রথম ম্যাচ যে স্কটল্যান্ডের সাথে পয়েন্ট ভাগাভাগি, সেই ক্ষেত্রে কিন্তু তারা একটি ম্যাচ আজকে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় যাওয়ানোর যে একটা প্রবণতা, সেটা 50% হয়ে গেছে। কারণ তাদের কিন্তু আরো 2টি ম্যাচ, আমরা জানি ম্যাচ আরো একাধিক বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার আভাস আছে। এই বৃষ্টির কারণে কিন্তু ইংল্যান্ডের অবস্থা ভরাটিও হতে পারে। তো ইংল্যান্ডের জন্য শুভকামনা জানিয়ে তারা বিশ্বকাপে টিকে থাকুক, তারা যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সুপার 8-এ খেলুক। তো আমি বিশ্বকাপের আগে একটি দিয়েছিলাম যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ বা সাউথ আফ্রিকা তারা সেমিফাইনাল খেলবে। পাকিস্তান, ভারত তাদেরকে আমি রাখিনি, কেননা তারা কিন্তু টি-20-র মধ্যে ওই মাঠের মধ্যে ভালো খেলে। তো ইংল্যান্ড যদি দ্বিতীয় রাউন্ডে না যেতে পারে, তখন কিন্তু আমার সেই আগের কথাটা যাবে, ভবিষ্যৎবাণী না, আগের কথাটা সে থাকবে না। তো ইংল্যান্ড ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, যেহেতু তারা দল টিকে থাকুক সেটাই চাই। তো আজকের মতো বিদায় নিচ্ছি। এআই শরীফ, খেলার গল্প। আল্লাহ হাফেজ।